প্রিয় দর্শক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক বিচ টাইমে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মারুফ রানী। এই অনুষ্ঠানে আমরা ব্যবসা বাণিজ্যের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আর আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে বাজার পরিস্থিতি নিয়ে। তো বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন আমন্ত্রিত অতিথি, বেসরকারি গবেষণা সংস্থা সিপিডির অতিরিক্ত গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম এবং এসিআইয়ের নির্বাহী পরিচালক জনাব সাব্বির হাসান। আপনার দুজনকেই স্বাগত আমাদের স্টুডিওতে। প্রথমেই জনাব সাব্বির হাসান, আপনার কাছে আসতে চাই যে এসিআই একটি বড় প্রতিষ্ঠান, আপনারা বেশ কিছুদিন ধরেই দেশের বাজারে ভোগ্যপণ্যের বাজারজাত করে আসছেন এবং সেই সাথে আপনাদের রিটেইল আউটলেটও রয়েছে, আপনাদের একটা বিপণন ব্যবস্থাও রয়েছে স্বপ্ন নামে। তো আপনারা প্রকৃতভাবে আপনাদের কি ন্যায্য মূল্য আপনারা নিশ্চিত করতে পারছেন, ভোক্তার কাছে পণ্য পৌঁছে দিতে পারছেন ন্যায্য মূল্যে? জি, আসলে আপনি যে কথাটা বলছিলেন যে এসিআই মূলত পণ্যের গুণগত মান এবং ভোক্তার অধিকার রক্ষার জন্যই কাজ করে থাকে। তো সেই অর্থে আমরা শুধুমাত্র ভোক্তার অধিকার রক্ষায় কাজ করে যাচ্ছি তা না, আমাদের এন্টায়ার সাপ্লাই চেনে যারা আছেন, যেমন গ্রোয়ার্স, কৃষক, তাদের অধিকার রক্ষায়ও কিন্তু আমরা কাজ করি। স্পেসিফিক্যালি কিভাবে? যেমন স্বপ্নের ক্ষেত্রে আমরা তো একটা বড় অংশ একদম ডাইরেক্ট গ্রোয়ারদের কাছ থেকে আনি, সরাসরি উৎস থেকে, যেটা আমরা বলি আর কি। সেখানে আমরা আমাদের সিড, ফার্টিলাইজার এবং ফিড এ ধরনের যেসব সাপোর্টগুলো, ইনপুটগুলো, এই ইনপুটগুলো যথাযথ মূল্যে, আবার কখনো কখনো বিনামূল্যে আমরা সরবরাহ করি এবং তাদের কাছ থেকে আমরা পণ্য নিয়ে আসি। এটা আমাদের টোটাল ফ্রেশ প্রডিউসের 50% এখন এই মুহূর্তে। তো এটার মাধ্যমে কি হচ্ছে, গ্রোয়ার কিন্তু যথাযথ যে দামটা সেটা পাচ্ছে, যেহেতু মাঝখানে মধ্যস্বত্বভোগী এখান থেকে বিলুপ্ত হচ্ছে। আর তার ফলে যেহেতু আমরা একটা বেনিফিট এখান থেকে পাই, তার একটা অংশ আমরা পাস করি হচ্ছে কনজিউমারদের কাছে বা ভোক্তাদের কাছে। যে কারণে আপনি দেখবেন যে প্রায় প্রতি সপ্তাহেই কিন্তু আমাদের একটা মূল্য আমরা প্রকাশ করি পত্রিকাতে, এবং যেটা আমাদের স্বপ্নের প্রতিটা আউটলেটেই পাওয়া যায়। সেটা আমি তো মনে করি বাজারের রেসপেক্টে যথেষ্ট কম্পিটিটিভ প্রাইস। তো এভাবেই তো আপনি স্ট্যাবলিশ করবেন। প্রথম জিনিস যেটা ভোক্তার অধিকার রক্ষার ক্ষেত্রে কাজ করে, তার একটা হচ্ছে প্রাইস, যে আপনি যথাযথ মূল্য পাচ্ছেন কি না। আর দ্বিতীয়ত হচ্ছে কোয়ালিটি। কোয়ালিটির প্রথম পার্টটা হচ্ছে, আমি মনে করি, আপনি ক্লেম করতে পারেন কি না। আগে খোলা বাজার থেকে যখন আপনি কিনতেন কোনো কিছু, কোনো ভোক্তা কিনেন, তখন উনি কিন্তু এটা ক্লেম করতে পারছেন না বা রিপ্লেস করতে পারেন না। কিন্তু একটা রিটেল চেনে, যেহেতু সে একটা ব্র্যান্ডেড রিটেল চেন, আপনি যে কোনো সময় কিন্তু রিপ্লেস করতে পারেন অথবা ক্লেম করতে পারেন যদি আপনার কোনো সমস্যা হয়। দ্বিতীয়ত, যে আমাদের একটা সুনির্দিষ্ট কোয়ালিটি অ্যাসুরেন্স সিস্টেম আছে, যেটার মাধ্যমে আমরা আমাদের ডিফেক্ট পার্সেন্টেজগুলো বের করতে পারি, রুট কজ অ্যানালিসিসগুলো করতে পারি এবং সেটাকে প্রতিদিন ইমপ্রুভ করার চেষ্টা করতে পারি। সো সেই অর্থে কোয়ালিটির জায়গা থেকেও, ইন টার্মস অফ প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস, দুটোরই কোয়ালিটি নিশ্চয়তার জন্য কিন্তু আমরা কাজ করি। কিন্তু আপনাদের যেই যেই কৌশল, যেই সিস্টেম, তো সেটি তো আসলে যেই ধারণা বাজারে, যেটা উচ্চবিত্তের জন্যেই এই এই ধরনের আউটলেট, তো মধ্যবিত্ত কিংবা নিম্নবিত্ত কি সেই তার যেই চাহিদা সেটা কি পাবে, সেই সেবাটা কি নিতে পারবে, সেটা কি আপনারা কিভাবে করবেন, দিতে পারবেন? সুপার মার্কেট যখন জন্ম হয়েছিল তখন হয়তো এটা উচ্চবিত্তকে ঘিরেই তৈরি হয়েছিল, কিন্তু আমি তো মনে করি স্বপ্ন যখন এসছে তখন তার টার্গেট গ্রুপ কিন্তু শুধুমাত্র উচ্চবিত্ত না। সো আমার এখানে আমরা যে কনজিউমার প্রোফাইলিং করি, সেখানে কিন্তু লোয়ার মিডল ক্লাস থেকে শুরু করে আপার ক্লাস, এই পুরা প্রোফাইলই কিন্তু আমাদের এখানে আছে, এবং বড় সংখ্যক কিন্তু হচ্ছে মধ্যবিত্ত ক্রেতারাই আমাদের এখানে আসে। সো এটা মনে হয় আমরা কভার করেছি। ঠিক আছে, এই বিষয়ে আপনার কাছে আবারও আসবো। তবে জনাব গোলাম মোয়াজ্জেম, আপনার কাছে যে বিষয়টি জানতে চাই সেটি হচ্ছে যে আমাদের পণ্য বিপণন ব্যবস্থায় যে মধ্যস্বত্বভোগীর যেই দৌরাত্ম্য, সেটা আসলে কিভাবে নিয়ন্ত্রণ করা যায়? দেখুন, মানে একটি সঠিকভাবে ওয়েল ডেভেলপ যদি একটি সাপ্লাই চেইন যে কোনো দেশে থাকে, তখন আসলে একেবারে উৎসে যে যারা উৎপাদক রয়েছেন এবং বিক্রয় পর্যায়ে যারা বিক্রেতা রয়েছেন, তাদের মধ্যে সরাসরি সম্পর্ক সৃষ্টি করা যায়। কিন্তু যখন সেই ধরনের সাপ্লাই চেইনগুলো কাজ না করে, তখনই আসলে এই ধরনের মধ্যবর্তী সাপ্লাই এজেন্টদের প্রয়োজন হয়। সুতরাং আমাদের দেশে যে অবস্থা বিরাজ করছে এখন, যেখানে পুরো সাপ্লাই চেইনগুলো সবসময় ঠিকমতো কাজ করে না, সেখানে মধ্যস্বত্বভোগী হিসেবে সবসময় এক ধরনের
নেগেটিভলি যেভাবে আমরা তাদেরকে প্রদর্শন করি, এটি হয়তো ঠিক না। তার কারণ হলো যে যদি চিন্তা করেন যে এই মধ্যস্বত্বভোগী হিসেবে কারা থাকেন, আড়তদার থাকেন, বা যারা গ্রাম পর্যায় থেকে শহরে এনে বিক্রির ব্যবস্থাগুলো করেন, বা যারা ট্রান্সপোর্টের ব্যবস্থাগুলো করছেন, চিন্তা করে দেখেন যে এই জিনিসগুলো যদি এখানে না থাকতো, তাহলে উৎপাদক পর্যায়ে যারা উৎপাদন করে বসে থাকতেন, তাদেরটা কিন্তু শহরে বা ভোক্তার কাছে পৌঁছানোর জন্য উপযুক্ত আর কোনো মাধ্যম না থাকলে হয় তারা সেখানে নিম্ন মূল্য পেতেন তাদের পণ্যে, অথবা পণ্য নষ্ট হয়ে যেত। যদি এটা কৃষিজাত বা পচনশীল হয়, তাহলে সেগুলো আসলে পণ্যে নষ্ট হয়ে যেত। ফলে সেই দৃষ্টিভঙ্গি থেকে মধ্যস্বত্বভোগী বা মিডলম্যান যারা রয়েছেন, তাদের এখনও প্রয়োজন রয়েছে। চেষ্টাটি হওয়া উচিত সেটি হচ্ছে যে এই মিডলম্যানদের অবস্থানের কারণে বা গুরুত্বের কারণে তারা অনেক সময় তাদের এই অবস্থানের সুবিধাটি বাড়তি পরিমাণে নিয়ে ফেলেন। অর্থাৎ উৎপাদক পর্যায়ে যে দাম তার দেওয়া উচিত ছিল, অথবা ভোক্তা হিসেবে যে কম দামে তার পাওয়া উচিত ছিল, এই দুই জায়গাতেই তারা বঞ্চনার জায়গাটি থেকে যায় এবং মাঝখান থেকে তারা হয়তো বেশি অংশটি নিয়ে ফেলেন। ফলে সেই জায়গার সমন্বয়ের জায়গাটি দরকার। অর্থাৎ উত্তরোত্তর ক্রেতার সাথে বিক্রেতার যদি একটি সংযোগ সরাসরি নেওয়া যায়, আমি বলবো যে যারা এই ধরনের বড় বড় সাপ্লাই চেইন, যেগুলো রিটেল চেইনগুলো রয়েছে, যারা এই উদ্যোগগুলো নিচ্ছেন ক্রেতার সাথে বিক্রেতার সম্পর্ক করে দেওয়া, এই ধরনের উদ্যোগগুলো যদি আরও বিস্তৃত হয় এবং সেখানে যদি ভোক্তার পর্যায়ে এখন যে উচ্চ মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত পর্যায়ে রয়েছে, এটিকে যদি আরও বিস্তৃত করা যায়, যেখানে ক্রেতা পর্যায় থেকে তারা নিয়ে এসে ভোক্তাকে পৌঁছে দেবেন, তাহলে কিন্তু এই যে মধ্যবর্তী যে পর্যায়ে যে এজেন্ট যারা রয়েছেন, তাদের দিক থেকে এই বাড়তি যে সুবিধাটি নেওয়া বা মুনাফাটি করা, সেটির পরিমাণ অনেক কমে যাবে। তবে সেটিও একটি দীর্ঘ প্রক্রিয়ার বিষয়। আমরা আশাবাদী যে এই ধরনের উদ্যোগগুলো এখন চলছে। এখন অনেক সাপ্লাই চেইনের মতো কাজ করে। ইনফরমেশন এখন যে সমস্ত তথ্য উপাত্ত দরকার একজন ভোক্তার জন্য বা বিক্রেতার জন্য, যে সমস্ত ইনফরমেশন দরকার, সেগুলো বিভিন্ন মাধ্যমে এখন উৎপাদকরা বা বিক্রেতারা পেয়ে যাচ্ছেন। ফলে তার মাধ্যমে তারা এখন যথেষ্ট মাত্রায় বার্গেন করতে পারছেন। যে জিনিসটি এখানে প্রয়োজন সেটি হলো যে উৎপাদক পর্যায়ে যে সমস্ত সুবিধাদিগুলো থাকা দরকার, যেমন একটা বড় ধরনের সমস্যার মধ্যে উৎপাদক পর্যায়ে পড়ে যায়, তাদের জন্য লো কস্ট স্টোরেজ ফ্যাসিলিটি নেই। অনেক সময় তারা হারভেস্ট সিজনে উৎপাদন করে সাথে সাথে তাদেরকে ছেড়ে দিতে হচ্ছে, এই কারণেই যে তার কাছে ওই ধরনের সুবিধাগুলো নেই এগুলো স্টোর করার। সেটি যেমন পচনশীল কৃষিজাত দ্রব্য অথবা শুকনা দ্রব্য, দুটোর জন্যই কেন এই ধরনের সমস্যাগুলো পড়ে। সেটির জন্য সরকারের উদ্যোগ হতে পারে যে উৎপাদক পর্যায়ে এই ধরনের লজিস্টিক সার্ভিসগুলো দেবার জন্য যদি ব্যবস্থা রাখা যায়, যেখানে কিনা ক্ষুদ্র উদ্যোক্তা বা মাঝারি উদ্যোক্তা যারা এই সুবিধাগুলো নিতে পারবেন, সেরকম ধরনের যদি ব্যবস্থা করা যায়, তাহলে হয়তো এই যে মধ্যস্বত্বভোগী যাদেরকে বলছি, তাদের উপরে কিন্তু নির্ভরশীলতাটা অনেক কমে আসবে। এবং সেক্ষেত্রে হারভেস্ট সিজনে কম দামে বিক্রি না করেও তারা পণ্যগুলো রেখে পরবর্তী সময়ে যখন দামগুলো বাড়তে শুরু করে যে কৃষিজাত পণ্যের ক্ষেত্রে, সেই সুবিধাটি কিন্তু তারা নিতে পারেন। হচ্ছে এক। 2 নম্বর আরেকটি যেটি দরকার সেটা হচ্ছে আমদানিকৃত পর্যায়ে। আমদানি পর্যায়ে এক ধরনের, আমি বলবো যে এক ধরনের কনসেন্ট্রেশন রয়েছে, বা এটিকে বলা যেতে পারে মনোপলি রয়েছে অনেক ক্ষেত্রে। যে সমস্ত মূল পণ্য আমরা আমদানিকারকদের মাধ্যমে দেশে পেয়ে থাকি, তারা কিন্তু কতিপয় আমদানিকারকই আসলে পুরো বাজারটির আমদানি সিংহভাগ অংশ তারা নিয়ন্ত্রণ করছেন। সেটিও কিন্তু বাজারে এক ধরনের সমস্যা তৈরি করে। আমরা 2007-8 সালের দিকে একবার একটি গবেষণা করে দেখেছিলাম, নামে দেখা যাচ্ছে যে প্রায় 100-র মতো আমদানিকারক রয়েছেন, পরে ভিতরে তথ্য নিয়ে জানা গেল আসলে এখানে 100 না, এখানে হয়তো খুব বেশি হলে 10 থেকে 11 জন আছেন, বাকিটা তাদেরই আসলে নামে অন্যান্য কোম্পানির নাম খোলা হয়েছে। সুতরাং এই যে কতিপয় আমদানিকারকের হাতে আমদানি থাকছে, এই আমদানি পর্যায়টিকেও যদি আরো বিস্তৃত করা যায়, তাহলেও হয়তো আমদানি পর্যায়ে যে সমস্যাগুলো পড়ে, এই যে যেমন যে কোনো আমদানি সিজনে গেলে দামের ক্ষেত্রে কন্ট্রোল এক ধরনের মেকানিজম থাকে বা ঊর্ধ্ব দাম চার্জের একটা প্রবণতা থাকে, সেগুলো থেকেও হয়তো ভোক্তাকে রেহাই দেওয়া যায়। জনাব সাব্বির হাসান, আপনার কাছে, আপনারা কি বিপণন ব্যবস্থায় সরাসরি ভোক্তার কাছ থেকে পণ্য পৌঁছে দিতে পারছেন উৎপাদক পর্যায় থেকে ভোক্তার কাছে? জি, আমি তো একটু আগে বলছিলামও যে আমাদের কিছু কিছু পণ্য, যেমন ফ্রেশ প্রডিউস যেগুলো, যেমন ধরেন সবজি এবং মাছ, এই দুটো জিনিস আমাদের 50% আমাদের টোটাল কোয়ান্টিটি আমরা কিন্তু গ্রোয়ারদের কাছে বা উৎস থেকে নিয়ে আসি, উৎস থেকে নিয়ে ক্রেতাদের কাছে দিই। বাকিগুলো কেন পারি না, সেটা যদি একটা আসে, তাহলে একটা হচ্ছে একদম অন টাইম সকালবেলা আমাদের স্টোরগুলোতে কিন্তু রিফিল করতে হয়। সেটা করতে গেলে অনেক সময় ইনফ্রাস্ট্রাকচারের কারণে, ধরেন আপনি প্রত্যন্ত অঞ্চল থেকে আমরা আনি, খুলনা, বগুড়া বা ময়মনসিংহ থেকে, তখন অনেক সময় কিন্তু ইনফ্রাস্ট্রাকচার কিন্তু সাপোর্ট করে না, ডিলে হতে পারে। সেখানে আমাদের ব্যাকআপ একটা রাখতে হয় হচ্ছে হোলসেলারদের কাছ থেকে। সো হোলসেলার এবং ডিরেক্ট
এই দুটো জায়গা থেকে যে সাপ্লাই চেনটা আমাদের আসে, এটা একটা হাইব্রিড মডেলে আমরা অপারেট করি। আর বাকি যেসব পণ্য, তার মধ্যে তো একটা বড় অংশ ম্যানুফ্যাকচারাররা দেয়। চাল আমরা রাইস মিলারদের কাছ থেকে আনি, আর অন্য প্যাকেটজাত পণ্যগুলো তো সব ম্যানুফ্যাকচারাররা দেয়। আর ইম্পোর্টেড প্রোডাক্ট যেগুলো, এগুলো আমরা ইম্পোর্টারদের কাছ থেকে এখনও আনি। একটু আগে মোয়াজ্জেম ভাই যেটা বলছিলেন যে ইম্পোর্টার এক ধরনের একটা সিন্ডিকেট আছে, অল্প কিছু ইম্পোর্টার, তারাই এই জিনিসটা করে। তো বলতে পারেন আমাদের ওদের কাছ থেকেই এখন পর্যন্ত আমরা নিচ্ছি। আচ্ছা আচ্ছা। তো জনাব মোয়াজ্জেম, আপনি বলছিলেন যে আমদানিকারকদের কয়েকটি একটা সিন্ডিকেট রয়েছে যারা বাজার নিয়ন্ত্রণ করতে সক্ষম। তো সরকার আসলে কি ধরনের উদ্যোগ নিলে যে এই বাজার পরিস্থিতি আসলে নিয়ন্ত্রণ করা যায়, কিংবা মনোপলি ব্যবসাটা থাকবে না, এরকম কি পদক্ষেপ নেওয়া যায়? বাজার নিয়ন্ত্রণের আসলে বিষয় না, বাজারে আসলে করতে যে পারে যারা monopoly এক ধরনের প্রতিদ্বন্দ্বিতা থাকবে সেটি প্রতিদ্বন্দ্বিতা নিশ্চিত থাকবে, করা right. দরকার। আসলে সেটির জন্য একবার চেষ্টা হয়েছিল 2007 থেকে 9 সালে যখন তত্ত্বাবধায়ক সরকার ছিলেন, তখন আমদানি পর্যায়ে একটু বিকেন্দ্রায়নের চেষ্টা হয়েছিল। ক্ষুদ্র যারা আমদানিকারক তাদেরকে আমদানিতে উৎসাহিত করার চেষ্টা হয়েছিল, কিন্তু জিনিসটি এত সহজ না। তার কারণ হলো একজন আমদানিকারকের যথেষ্ট মাত্রা আমদানির অর্ডার না থাকলে তার পক্ষে একটি শিপের যথেষ্ট মাত্রায় কনসাইনমেন্ট দেয়া এবং সেটি নিশ্চিত করা, এটি অনেক ক্ষেত্রে ডিফিকাল্ট হয়। বড় যারা আমদানিকারক থাকে তাদের পক্ষে বড় বড় শিপের তাদের জন্য পুরো অর্ডার নিয়ে আসা সম্ভব, এবং সেক্ষেত্রে তারা টাইম এবং কস্টকে অনেক মিনিমাইজ করতে পারেন। ক্ষুদ্র আমদানিকারকদের জন্য সেটা সম্ভব হয় না। এ কারণে দেখা গিয়েছিল সে সময় যে ওই ধরনের প্রমোশন চেষ্টা করা, সাপোর্ট দেবার চেষ্টা করেও আসলে ক্ষুদ্র আমদানিকারকদেরকে দাঁড় করানো যায়নি। ফলে সেই জায়গা থেকে বের হওয়াটা খুব সহজ না। তবে এক্ষেত্রে কয়েকটি আইন আছে সরকারের, সেই জিনিসগুলো যদি যথাযথভাবে মানা হয় তাহলেও কিছুটা উন্নতি হতে পারে। যেমন একটি আছে হোর্ডিং আইন, কিন্তু সেটিরও আসলে কিভাবে প্রয়োগ হবে, কিভাবে সঠিক এটা কোনটা হোর্ডিং কোনটা হোর্ডিং না, সেটিও আসলে মাত্রার জায়গায় পার্থক্য আছে। একজন আমদানিকারক আমদানি করে রেখে দিলেই কি সেটি হোর্ডিং? কতদিন পর্যন্ত রাখলে সেটি হোর্ডিং হবে না, মজুত হবে না, কতদিনের মধ্যে বিক্রি করতে হবে, এই ধরনের জায়গার সমস্যা রয়েছে। তবে এটি ঠিক যে ভোক্তা পর্যায়ে এবং বাজার পর্যায়ে যদি প্রকৃত তথ্য উপাত্ত থাকে যে কি পরিমাণ বাজারে সরবরাহ রয়েছে, কার কাছে কি পরিমাণ সরবরাহ রয়েছে, কে কোন দামে জিনিসগুলো আমদানি করেছেন, এবং বাজারে আনুমানিক কি পরিমাণ মূল্য হতে পারে এই সমস্ত পণ্যের, সেরকম যদি একটি উপাত্ত ভিত্তিক তথ্য সকল পর্যায়ে দেয়া যেত বা জানানো যেত, তাহলে কিন্তু যারা রিটেল পর্যায়ে আছেন তারাও কিন্তু আসলে বার্গেন করতে পারতেন যা তাদের আমদানিকারকদের সাথে। সেটি হয় না। 2 নম্বর, সরকার একটি ব্যবস্থা চালু করেছেন যে খুচরা পর্যায়ে সমস্ত পণ্যের মূল্য টানিয়ে রাখতে হবে প্রতিদিন, ম্যাক্সিমাম রিটেল প্রাইস সেটিও কিন্তু আসলে দেখা যায় যে সঠিকভাবে এটি মানা হয় না, বা ফলে সেটিও যদি করা যেত। এবং আমি সম্প্রতি দেখেছি যে নতুন করে আবার চেষ্টা হচ্ছে যে যারা মানছে না তাদেরকে আবার ফাইন করা হচ্ছে। আমার মনে হয় যে এটিও যদি করা হয় তাহলে ভোক্তা অ্যাওয়্যার হতে পারে। তবে একটা বড় দুর্বলতা এই দিক থেকে, ভোক্তা পর্যায়ে কিন্তু যথেষ্ট মাত্রায় সচেতনতার অভাব রয়েছে, এবং ভোক্তা পর্যায়ে আসলে বিভিন্ন ইনকাম গ্রুপের ভোক্তা থাকার জন্য বাজারে এর এক ধরনের ডিস্টরশনারি ইফেক্ট হয়। যেমন উচ্চ আয়ের ভোক্তারা কিন্তু বাজারে গিয়ে যথেষ্ট মাত্রায় নেগোশিয়েট না করে তিনি যখন পণ্যটি নিয়ে ফেলেন তখন সেটি আসলে বাজারের উচ্চ মানের একটা মূল্য সেট করে দেয়। যখন নিম্ন আয়ের একজন ভোক্তা সেই পণ্য ক্রয় করতে যাচ্ছেন তখন কিন্তু তিনি গিয়ে সেখানে নেগোশিয়েট করতে গিয়ে হিমশিম খাচ্ছেন। ফলে সেই সমস্ত জায়গাগুলোতে ভোক্তার আরও বেশি সচেতন হওয়া মূল্য সম্পর্কে, সেটি কিন্তু খুবই দরকার। যেটি আমরা বাইরের দেশগুলোতে দেখি যে ভোক্তা যথেষ্ট মাত্রায় সচেতন যে কোন পণ্য কী দামে বাজারে বিক্রি হওয়ার কথা। এটি একজন ভোক্তার কি পরিমাণ আয় আছে সেটির জন্য না, একটি পণ্যের প্রকৃতপক্ষে কি মূল্য হওয়া উচিত রিটেল পর্যায়ে সেটির সাপেক্ষে একজন ভোক্তা রিয়্যাক্ট করেন। সেটির জন্য আমাদের ধারণা যে কনজিউমার রাইটস যে অ্যাসোসিয়েশনগুলো আমাদের দেশে কাজ করে, ভোক্তা পর্যায়ে তাদের সচেতনতা বৃদ্ধির জন্য আরও কাজ করা দরকার। আচ্ছা, আরেকটি বিষয় যে আমাদের সম্প্রতি যে 2016-17 অর্থ বছরের বাজেট প্রস্তাব করলেন অর্থমন্ত্রী, তো সেখানে রাজস্ব আয়ের একটি যে পরিকল্পনা তিনি নিয়েছেন, একটি উচ্চ রাজস্ব আয়ের পরিকল্পনাই বলা যায়। তো সেটির ক্ষেত্রে কি আমাদের নিত্য প্রয়োজনীয় পণ্যের উপর কোনো প্রভাব পড়তে পারে, বিশেষ করে ভোগ্য পণ্যের উপর কোনো প্রভাব পড়তে পারে উচ্চ রাজস্ব আয়ের যেই লক্ষ্যমাত্রার ফলে? একটি যেটি বিষয় সেটি হলো যে নতুন আইন যেটি এবছর ভ্যাট এবং সাপ্লিমেন্টারি অ্যাক্ট যেটি বাস্তবায়ন হওয়ার কথা ছিল 1 বছর পিছিয়ে দেওয়া হলো। তারপরে কিন্তু নতুন অনেক পণ্যে এবছর সম্পূরক শুল্ক বা মূল্য সংযোজন কর
যুক্ত হয়েছে। হ্যাঁ, ফলে এটি যখন আদায় করতে যাবে তখন তার একটা প্রতিক্রিয়া পড়তে পারে যারা ভোক্তা রয়েছেন তাদের জন্য, তো সেটির কিছুটা প্রতিক্রিয়া পড়বে। তবে এটিও ঠিক যে সামনের দিনে যখন আসলে এই ধরনের ভ্যাট আইন বাস্তবায়ন হবে সামগ্রিকভাবে, আমি আশা করব যে এটি এক ধরনের সকল পক্ষের সাথে মতামতের ভিত্তিতে গ্রহণযোগ্যভাবেই এটি বাস্তবায়ন হবে। তবে যেভাবে বাস্তবায়ন হোক, মূল্য সংযোজন করটি আসলে একটি ইনডাইরেক্ট ট্যাক্স, এটি ভোক্তার কাছ থেকেই আদায় করা, সুতরাং এটি ভোক্তা পর্যায়ে এই চাপটি পড়বে। তবে জিনিসটি যাতে এমন না হয় যে এটি ইমপ্লিমেন্ট করতে গিয়ে এটির আওতায় কেউ পড়েছেন এবং এর আওতার বাইরে কোনো রিটেলার রয়ে গেছেন, তাহলে যেটি হবে যে এক ধরনের বৈষম্যমূলক পরিস্থিতির সৃষ্টি হলে যারা ভোক্তা থাকবেন তারা দেখা যাবে যেখানে এই মূল্য সংযোজন করটি নেওয়া হচ্ছে না সেদিকে যাবার তার প্রবণতা তৈরি হবে। ফলে সামগ্রিকভাবে ভ্যাট আইনটি বাস্তবায়নের ক্ষেত্রে সকল পক্ষের মতামত বিবেচনা করে একটি ন্যূনতম মাত্রায় যদি এটি নিশ্চিত করা যায়, অবশ্যই আমরা মনে করি যে সরকারের রাজস্বের প্রয়োজন রয়েছে এবং অবশ্যই এটিও ঠিক যে এটি দেবার দায়িত্ব উদ্যোক্তা ভোক্তা সকলেরই এটির হয়তো দায়িত্ব রয়েছে, কিন্তু সেটির ক্ষেত্রে যেন সহনীয় মাত্রায় সেটি করা হয় সেদিকে যেন সকলের লক্ষ্য থাকে। জনাব সাব্বির হাসান, আপনারা কি খুশি যে প্যাকেজ ভ্যাট যে বহাল রয়েছে? না, আসলে জিনিসটা হচ্ছে এরকম যে খুব ইন্টারেস্টিংলি মনে হচ্ছিল যে মজ্জেম ভাই যেটা বলছিলেন ওটা আমাদেরই কথা। 15% যে একটা নেট ভ্যাট সবার উপরে চার্জ করা, ফ্ল্যাট রেটে করার একটা প্ল্যান চলছে, যেটা যতদূর আমি জানি IMF-এর একটা প্রেসক্রিপশন থেকে এসছে। প্রথমত যে ভ্যালু অ্যাডিশনের উপরে কিন্তু 15%। এখন ভ্যালু অ্যাডিশনে 15% যখন আপনি করতে যাবেন তখন আসলে কিন্তু আপনার প্রতিটি প্রতিষ্ঠানের অ্যাকাউন্টিংটার একটা ট্রান্সপারেন্সি দরকার, এবং এটা কিন্তু এন্ড টু এন্ড যে ভ্যালু চেইন, যেমন ধরেন আমি রিটেলার, আমার অ্যাকাউন্টিংও যেমন লাগবে, ম্যানুফ্যাকচারের অ্যাকাউন্টিংও লাগবে, ইম্পোর্টারেরও অ্যাকাউন্টিং লাগবে। দিস ইজ কন্ডিশন নম্বর 1। এবং তারপরে কিন্তু আপনি ভ্যালু এডিশনটা আসলে পারফেক্টলি বুঝতে পারবেন। এখন এবার যেটা প্ল্যান করা হচ্ছিল সেটা হচ্ছে যে সেলসের উপরে 15% মাইনাস আপনি যা ভ্যাট চালান দিতে পারবেন কেনার পর্যায়ে, সেটাকে বিয়োগ করে আপনার উপরে ভ্যাট করা হবে। তাতে আমাদের যেটা সন্দেহ হচ্ছিল যে যেহেতু আমরা ভ্যাট চালান দেখাতে পারবো না ক্রেতা ক্রয়ের সময়, ক্রয় ভ্যাটটা আমরা দেখাতে পারবো না কারণ অনেক প্রতিষ্ঠান ঠিকমতো ভ্যাট দেয় না, তাহলে আমাদের কিন্তু নেট ভ্যাট বেড়ে 6-7% হয়ে যেতে পারে। সেটা হলে আমরা কিন্তু আর প্রফিটেবল তো থাকবোই না, কোনো সম্ভাবনাও থাকবে না প্রফিট দেখার আর কি। সেটা হচ্ছে আমাদের পয়েন্ট ছিল। সেকেন্ড পয়েন্ট ছিল যে যেটা উনি একটু আগে বলছিলেন যে এটাতে বৈষম্য যেন না থাকে। ধরেন আমার এখানে ভ্যাট আপনি চাপিয়ে দিলেন, কিন্তু বাংলাদেশে একটা বড় সংখ্যক আনঅর্গানাইজড যে সেক্টর, ইনফর্মাল সেক্টর আমরা যেটা বলি, সেখান থেকে কিন্তু কোনো ভ্যাট কালেকশন হয় না। তার মানে ওখানে কিন্তু একজন ক্রেতা যখন যাবেন তখন কিন্তু দেখবেন যে ভ্যাট নাই, বরং আরও 1 টাকা 2 টাকা কমে পাওয়া যাচ্ছে। তখন তিনি কেন আমাদের এখানে আসবেন? সো আমাদের এই দুটো পয়েন্ট নিয়ে আমরা কথা বলেছি যে আপনি একটা ফেয়ার ভ্যাট রেট সব জায়গায় তৈরি করেন এবং সেটা কালেকশনের জন্যে আপনি একটা পদক্ষেপ নেন, যে পদক্ষেপটা আসলে বাস্তবসম্মত। তো আমরা দেখতে পাচ্ছি যে ইনফর্মাল সেক্টর থেকে ভ্যাট কালেকশন রেট ইজ ভেরি পুয়ার। হ্যাঁ, ওই রেটটা কিন্তু খুবই কম, ভ্যাটটা অর্গানাইজ সেক্টর থেকে বেশি। সেক্ষেত্রে এটা আমাদের কাছে বাস্তবসম্মত মনে হয় নাই যে 15% আসলে কার্যকর হবে ঠিকঠাক মতো, বৈষম্য রয়েই যাবে। সেখানে আমরা এটার এগেনস্টে কথাও বলেছি। তো আপাতত যেহেতু সেটা হচ্ছে না, সেটা আপনি বলতে পারেন খারাপের মধ্যে ভালো। আচ্ছা, তো সাব্বির হাসান, আপনি যেটি বলছিলেন যে আপনাদের যে নতুন ভ্যাট আইন যে এখন বাস্তবায়িত হচ্ছে না, সেটি আসলে পর্যাপ্ত সরকারের পর্যাপ্ত ছিল না সেই সক্ষমতা যে চালু করার মতো। তো সরকার তো আরেকটি যে এবারের প্রস্তাবে যেটি রেখেছেন যে প্যাকেজ ভ্যাটের মূল্য বাড়িয়ে দিয়েছেন, তো সেটি কি আপনাদের কোনো নেতিবাচক প্রভাব পড়তে পারে, ভোক্তার শ্রেণীর উপর পড়তে পারে? আপনি যখনই আসলে রেভিনিউ কালেকশনের জন্য সাপ্লিমেন্টারি ডিউটি যখনই বাড়াবেন অথবা যে কোনো ধরনের ভ্যাট বেস চেঞ্জ করবেন, ইউজুয়ালি ইনফ্লেশনের উপর একটা ইম্প্যাক্ট পড়তেই পারে। হ্যাঁ, কিন্তু আপনি যদি বলেন পার্টিকুলারলি মডার্ন ট্রেডের ক্ষেত্রে কোনো ইম্প্যাক্ট পড়বে কিনা, আমি মনে করছি না। হ্যাঁ, সো মডার্ন ট্রেডে যারা শপার, আমি মনে করি এই আইনের আওতায় তারা বেনিফিট পাবেন, এই চেঞ্জটা না করার কারণে। এবার একটু ভিন্ন প্রসঙ্গে আসতে চাই যে আমাদের রমজান শুরু হয়েছে, রমজান মাস। তো স্বাভাবিকভাবে রমজান মাসে একটা ভোগ্যপণ্যের একটা বড় চাহিদা থাকে, তো সেই বিষয় নিয়ে আলাপ করবো। তবে তার আগে একটা আমরা প্রতিবেদন দেখে আসতে চাই।
চাহিদার তুলনায় বাজারে রমজানের নিত্য প্রয়োজনীয় পণ্যের পর্যাপ্ত সরবরাহ রয়েছে। আবারও একথা জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, গতবারের চেয়ে তেল, পেঁয়াজ, আদা, রসুন সহ বেশিরভাগ পণ্য কম দামে বিক্রি হচ্ছে। চিনি সহ কয়েকটি পণ্যের বাড়তি দামকে যৌক্তিক বলেও দাবি করেন তিনি। তবে তার দেয়া তথ্যের সাথে মিল পাওয়া যায়নি পাইকারি ব্যবসায়ীদের কথায়। দাম বেশি হলো এই 3-4টা পণ্য নিয়ে, এটা প্রত্যেক ঈদের সময় আর প্রত্যেক রমজান মাসেই এই পণ্যগুলোর একটু বাড়তি হয়, কারণ ডিমান্ড বেশি। চিনির দাম বাড়ছে, এটা ঠিক। গোডাউন থেকে, ওনাদের গুদাম থেকে না 48 টাকা করে, 57-58 টাকার বেশি হওয়া উচিত না। এই ব্যাপারে যারা এই কাজসাজি করবে তাদের বিরুদ্ধে আমরা কঠিন পদক্ষেপ আমরা গ্রহণ করব। আপনার 54 টাকার মতো বিক্রি হচ্ছে। 48 পরে এটা 54 কেমনে হয় একটু বুঝান। এই মিলের থেকে নিয়ে গোডাউন জাট করছে, গোডাউন থেকে আপনার 16 ডেলিভারি গেছে, একটা কিছু হয়েছে। এর আগে যে রিপোর্ট দিল স্যার যে অনেক সোলা রিজার্ভ আছে, আজকে বাজারও শিকাল আমরা নক করছি, সেখানে বলছে সোলার শর্ট এবং দাম বৃদ্ধি। যে খেজুরটা আমরা আজকে পর্যন্ত বিক্রি করতেছি 45 থেকে 60 টাকা কেজি। খুচরা বাজারে আমি বলতে পারবো না। বাণিজ্যমন্ত্রী জানান, মুক্তবাজার অর্থনীতির কারণে পণ্যের খুচরা মূল্য নির্ধারণ করবে না তার মন্ত্রণালয়। তবে আমদানি মূল্যের সাথে খরচ ধরে পাইকারি মূল্য নির্ধারণের দায়িত্ব দেওয়া হয় ট্যারিফ কমিশনকে। ক্রেতাদের পরামর্শ দেওয়ার পাশাপাশি বাজার দর নিয়ে যারা আলোচনা করেন তাদের সমালোচনা করেন বাণিজ্যমন্ত্রী। অনেকে টক শোতে যায়, যে জিনিসপত্রের কথা বলে, কিন্তু তারা বাজারও যায় না, তারা নিজেরা কিনেও না, জানেও না, খবরও নেন। এবার আমি একজন ক্রেতা যাই একটা খুচরা দোকানদারের কাছে গেলে, সে যখন একটা চিনির দাম অস্বাভাবিক চাইবো, আমি প্রতিবাদ করতে পারবো না যে আপনি এটা বেশি দাম চাচ্ছেন কেন। কেন একটা হইচই তো করতে পারে। মানুষের হাতে এখন পয়সা আছে, সুতরাং ওই যে খুচরা বিক্রেতা যা দাম চায় ওই মূল্যামূল্য না করে কিনে নিয়ে যায়। এছাড়া বাণিজ্যমন্ত্রী নিজ মন্ত্রণালয়ের বাজার মনিটরিং টিমকে আরও জোরালো ভূমিকা রাখার নির্দেশ দেন। জানান, আগামী 1 সপ্তাহের মধ্যে সব পণ্যের দাম কমে আসবে। এই 1 সপ্তাহ পরেই সবাই মাল এমনভাবে ছাড়বে। জনাব মোয়াজ্জেম, নিশ্চয়ই আপনার কথায় বাজারে প্রভাব পড়বে না, দাম বাড়বে না। তো আপনি সেইভাবেই আমাদেরকে বলবেন যে পর্যাপ্ত সরবরাহ থাকা সত্ত্বেও কেন বাজার এক ধরনের রমজান আসলেই বাড়ার একটা প্রবণতা তৈরি হয়, বিশেষ করে কিছু পণ্যের ক্ষেত্রে। এটি আমরা কিন্তু প্রায় সবসময় এই প্রবণতাটি দেখি। একটি হলো যে যেহেতু খুব স্বল্পকালীন বাজারটির এক ধরনের চাহিদা থাকে, তো আবারও যেটি বলছিলাম আমদানি পর্যায়ে যেহেতু এটি সীমিত সংখ্যক আমদানিকারক এটির নিয়ন্ত্রণে থাকেন, ফলে তারা যেহেতু বাজারটির পরিস্থিতি বলছেন, ফলে সেই পর্যায়ে আসলে মূল্যের ক্ষেত্রে তারা এটির একটা প্রভাব বিস্তারের চেষ্টা করেন। কিন্তু যে জিনিসটি কখনোই পরিষ্কার হয় না সেটি হলো যে বাজারে কি পরিমাণ চাহিদা রয়েছে, কি পরিমাণ আমদানি রয়েছে, বাজারে সরবরাহ কি পরিমাণ প্রতিদিন বিক্রি হচ্ছে এবং কি পরিমাণ মজুত আছে। এই সমস্ত তথ্য উপাত্তগুলো যদি ওপেন করা যেত তাহলে কিন্তু এই যে খুচরা পর্যায়ে যে এক ধরনের ধোঁয়াশা সৃষ্টি হওয়া, ভোক্তা পর্যায়ে এক ধরনের তথ্য উপাত্তের ঘাটতি থাকার জন্য তিনিও না জানা এবং কতটুকু তার কেনা দরকার, কতটুকু পরদিন কিনলেও চলবে, এই সমস্ত তথ্যপত্র না থাকার জন্য কিন্তু দেখা যায় যে এটির সুবিধা সকল পর্যায়ে নিচ্ছেন। যে সমস্ত রমজান মাসে যে সমস্ত পণ্যগুলোর চাহিদা বেশি সেটি কিন্তু সরকার খুব ভালো করে জানেন এবং সকলেই জানেন যে সেই সমস্ত বলেন যে ট্যারিফ কমিশন থেকে তারা মূল্যও নির্ধারণ করে দিচ্ছে। কিন্তু মূল্য নির্ধারণের ব্যাপারে আমি যেটি বলছিলাম যে মূল্য নির্ধারণ করে আসলে আপনি বাজারে খুব সুস্থ পরিবেশ রাখতে পারবেন না। যদি একান্তই সরকার মনে করেন যে নির্দিষ্ট কোনো ভোক্তা শ্রেণীকে সুবিধা দেবেন, তাহলে সরকার সেটির জন্য যে ওএমএস সিস্টেম যেটি সরকার প্রচলন করে চালু রাখেন সেটি করতে পারেন। দুঃখজনক হলো এবছর ওএমএস সিস্টেম চালু হওয়ার পরে অল্প কয়েকদিনের মধ্যেই দেখা যাচ্ছে যে সেটি আর কার্যকর থাকছে না। এটি খুব একটু রহস্যজনক বিষয়, যেটি আমার মনে হয় বাণিজ্য মন্ত্রী দেখতে পারেন, কেননা নির্দিষ্ট আয়ের সীমিত আয়ের মানুষের জন্য এই সুবিধাটির দরকার আছে, সেটি তিনি দিতে পারেন। কিন্তু আলাদা করে অন্যদের জন্য সেটির ক্ষেত্রে যেটি দরকার যে বাজার মনিটরিংয়ের যে একটি টিম ট্যারিফ কমিশন থেকে বা মিনিস্ট্রি অফ কমার্স থেকে চালানোর কথা, সেটি কিন্তু আমরা খুব কার্যকর সবসময় কিন্তু দেখছি না। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। জি, আমি একটা কথা শেষ করে বলছি, কিন্তু এর মধ্যেও আমরা দেখেছি যে বর্তমান বাণিজ্য মন্ত্রীর পূর্বতন বাণিজ্য মন্ত্রী যিনি ছিলেন তার সময় কিন্তু আমরা যথেষ্টভাবে বাজারে এক ধরনের কার্যকর মূল্য আমরা থাকতে দেখেছি এবং সেটি রমজান মাসেই। আমি জানি না সেটি কী কারণে হয়েছিল, কিন্তু আমাদের প্রত্যাশা যে সেখান থেকে অভিজ্ঞতা নেওয়ার সুযোগ রয়েছে যে কিভাবে বাজারে মূল্য স্থিতিশীল রাখা যায়, সেটি আমার মনে হয় সরকার ভেবে দেখতে পারেন। সাব্বির হোসেন, আপনার একটু খুব সংক্ষেপে বলবেন যে এবারে রমজান পরিস্থিতি আপনাদের ক্রেতাদেরকে সঠিক মূল্যে দিতে পারছেন কিনা?
আমি বলবো যে স্বপ্ন এবং আমরা যারা মডার্ন রিটেল চেনের মধ্যে আছি, মানে সুপার স্টোর যারা, আমরা কমিটেড যে আমাদের মূল্যটাকে স্থিতিশীল রাখা এবং যাতে ভোক্তারা ন্যায্য মূল্যে জিনিসপত্র কিনতে পারে সেই ব্যবস্থা আমরা প্রত্যেকে নেব বলে চিন্তা করছি। তো ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের স্টুডিওতে আসার জন্য। দর্শক শুনছিলেন আমাদের আলোচনা, আজ এখানেই শেষ করছি। আর আমাদের এই অনুষ্ঠান পুনরায় দেখতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com এই ঠিকানায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।